নমস্কার বন্ধুরা, লিভিয়ার ডু ম্যাথমেটিক্স চ্যানেলে স্বাগত। তো আমরা এর আগের ভিডিওতে অঙ্কের সাজেশান দিয়েছি ন্যাশনাল মিডস কাম মেরিট স্কলারশিপ পরীক্ষার্থীদের জন্য। তো আজকের ভিডিওতে আমরা ভৌত বিজ্ঞানের সাজেশান নিয়ে হাজির হয়েছি। তো পরীক্ষার আর কয়েকটা মাত্র দিন বাকি। তো তোমরা এখন গোটা বই তো পড়ে শেষ করতে পারবে না অল্প দিনের মধ্যে, সম্ভবও নয়। তো তোমরা এমন কিছু জায়গা পড়বে যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। বারবার যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে বা এসে থাকে, যে জায়গাগুলোর গুরুত্ব বেশি, এই কদিনে সেই জায়গাগুলো একটু বেশি করে রিভাইজ করে নিতে পারলে তোমাদের সুবিধা হবে। তা সেই জন্যই আমি তোমাদের জন্য সেই সাজেস্টিভ জায়গাগুলো নিয়ে হাজির হয়েছি যেখান থেকে বেশি প্রশ্ন আসতে পারে বা এসে থাকে। তো তোমরা এইগুলো ভালো করে তৈরি করে নিও। চলো আমরা দেরি না করেই শুরু করি। প্রথমেই দেখো, ফারেনহাইট ও সেন্টিগ্রেড স্কেলের উষ্ণতার সম্পর্ক থেকে একটা অঙ্ক প্রায় প্রত্যেক বছর আসে। এখানে কী সূত্র কাজে লাগে? এখানে c/5 সমান f-32/9 কাজে লাগে এই সূত্রটি, যেখানে c হচ্ছে সেন্টিগ্রেড স্কেলের উষ্ণতা, সেলসিয়াস স্কেলের উষ্ণতা, আর এফ হচ্ছে ফারেনহাইট স্কেলের উষ্ণতা। তো যেটা দেবে, যদি সেলসিয়াস স্কেলের উষ্ণতা দেওয়া থাকে তো ফারেনহাইট স্কেলে বার করতে বলে, তাহলে সি এর জায়গায় সেই উষ্ণতা বার করে দেবে, বসিয়ে দেবে, দিয়ে সমাধান করে এফের মান বার করবে। আর যদি ফারেনহাইট স্কেলে উষ্ণতা দেওয়া থাকে তাহলে এখানে এফের জায়গায় সেই উষ্ণতাটা বসিয়ে দিবে, সমাধান করে সি এর মান বের করবে। তো এইভাবে বের করা যায়। কী ধরনের অঙ্ক আছে, যেমন একটা ছোট্ট উদাহরণ আমি দিয়ে দেখাচ্ছি তোমাদের। একটি পদার্থের গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ফারেনহাইট স্কেলে এর মান কত? তো এই ধরনের অঙ্ক এসে থাকে। ঠিক আছে, আবার বলতে পারে কোন কোন উষ্ণতায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মান সমান হবে। তো এই জাতীয় প্রশ্ন এসে থাকে বা আসতে পারে। খুব সহজ, এই সূত্রটা জানলেই তোমরা যে কোনো অঙ্ক সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট স্কেলের উষ্ণতার পরিবর্তনের করে ফেলতে পারবে। এবার যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বস্তুর ভর এবং ওজন সম্পর্কিত অঙ্ক এসে থাকে প্রায়ই। কীরকম, কোন সূত্র কাজে লাগে? এখানে ওজন সমান ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, এই সূত্রটি কাজে লাগে। অর্থাৎ ওজনটাকে ডব্লু দিয়ে প্রকাশ করলে আর ভরটাকে এম দিয়ে প্রকাশ করলে, অভিকর্ষজ ত্বরণকে যদি জি দিয়ে প্রকাশ করা হয় সাধারণত, তো তাহলে সূত্রটা হয়ে যায় ছোটো করে মনে রাখার জন্য ডব্লু সমান এম জি। যেখানে ডব্লু হচ্ছে বস্তুর ওজন, এম হচ্ছে বস্তুর ভর, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে ওজন পেতে গেলে কী করতে হবে না, ভরকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, কীরকম, যেমন ধরো দিয়ে দিলে একটি বস্তুর ভর 3 কেজি, তাহলে বস্তুটির ওজন কত হবে? ঠিক আছে, তো এই ধরনের যে প্রশ্নগুলো বলছি বন্ধুরা, এগুলো কিন্তু আমি করিয়ে রেখেছি অলরেডি। আমি যারা রেগুলার আমার চ্যানেল ফলো করে তারা দেখেছে। তো তোমরা যারা দেখোনি তারা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা সেখানে গিয়ে প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও যদি দেখে নাও, তোমরা এই ধরনের প্রশ্নগুলো কীভাবে করতে হয় শিখে যাবে। এরপরে বিভিন্ন রাশির একক এবং মাত্রা থেকে প্রশ্ন আসে। একটি বা দুটি প্রশ্ন এসে থাকে বন্ধুরা। আমি যে টপিকগুলো বলছি এই টপিকগুলো থেকে একটি বা দুটি প্রশ্ন তোমরা পাবেই, মোটামুটি শিওর থাকতে পারো। ঠিক আছে, তো বিভিন্ন রাশির একক তোমরা জেনে নিও, একটু পড়ে নিও রাশিগুলো বিভিন্ন। কীরকম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি কীরকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেমন ধরতে পারে ঘনত্বের এসআই একক কী, বা রৈখিক ভরবেগের একক কী। তো এই জাতীয় কিছু রাশি বলে দেবে, ঘনত্ব, রৈখিক ভরবেগ, এরকম যাদের একক তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো জানা থাকলেই একদম মিনিটের মধ্যে উত্তর করে দেয়, সঙ্গে সঙ্গেই উত্তর করে দেওয়া যায়। তো খুব সহজ প্রশ্ন। ঘনত্বের মাত্রা কী, এটা কিন্তু মাত্রা, একক আর মাত্রা আলাদা, তোমরা নিশ্চয়ই জানো। তো ঘনত্বের মাত্রা কী, এই ধরনের মাত্রা নির্ণয়ের প্রশ্ন দিতে পারে, খুব সহজ। যদি তোমরা এগুলো একটু পড়ে থাকো খুব সহজেই করে ফেলতে পারবে, একদম পুরো নাম্বার পাবে এই জায়গাগুলো থেকে। তো একটু বিভিন্ন রাশির একক এবং মাত্রাগুলো একটু পড়ে নিও। আর কি, কোনগুলো স্কেলার রাশি আর কোনগুলো ভেক্টর রাশি সেইগুলো তোমরা ভালো করে পড়ে নিও। কিছু স্কেলার রাশির উদাহরণ আর কিছু ভেক্টর রাশির উদাহরণ মনে রেখো। ঠিক আছে, যেগুলো কমন এবং গুরুত্বপূর্ণ সেগুলো কি এই ধরনের দেখো, কার্য, বেগ, ভরবেগ, মন্দন, এই রাশিগুলোর মধ্যে কে স্কেলার কে ভেক্টর, এগুলো একটু জেনে নিও, ভালো করে বুঝে নিও। কারণ এরকম প্রশ্ন এসেই থাকে যে নিচের কোনটি ভেক্টর রাশি নয়, দিয়ে এরকম 4টে বলে দিল, কার্য, বেগ, ভরবেগ এবং মন্দন। তোমাকে বলতে হবে কোনটি ভেক্টর রাশি নয়। আবার কোনটি স্কেলার রাশি, এরকম 4টে উদাহরণ দেবে, ত্বরণ, বল, বেগ, দ্রুতি, এদের মধ্যে কোনটি স্কেলার রাশি। তো এই ধরনের কিছু উদাহরণ এবং স্কেলার রাশি, ভেক্টর রাশি কী তার ধারণা যদি সুস্পষ্ট থাকে তোমার মধ্যে, তাহলে তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। এই ধরনের প্রশ্নগুলো অঙ্ক নয়, এই ধরনের ছোটো ছোটো প্রশ্নগুলো তো খুব সহজ প্রশ্নই হয় বন্ধুরা। আর বন্ধুরা, চুম্বক এবং চুম্বকের মেরু সংক্রান্ত ধারণা থেকে প্রশ্ন আসে। কীরকম না, এই চৌম্বক দৈর্ঘ্য এবং চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক জানা থাকলে তার থেকে একটা প্রশ্ন অনেক সময় এসে থাকে। যেমন কি, সম্পর্কটা আমি তোমাদের বলে দিচ্ছি, সূত্রটা মনে রাখবে। চৌম্বক দৈর্ঘ্য সমান 5/6 গুণিত জ্যামিতিক দৈর্ঘ্য। তো এই সূত্রটা জানা থাকলেই পারবে তোমরা। এই সূত্রটা কাজে লাগিয়ে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে। ঠিক আছে, তোমাকে হয়তো জ্যামিতিক দৈর্ঘ্য দিয়ে দেবে, তোমাকে চৌম্বক দৈর্ঘ্য বের করতে বলবে, বা বলবে একটা চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য L1, জ্যামিতিক দৈর্ঘ্য L2, তাহলে কে বড়, চৌম্বক দৈর্ঘ্য না জ্যামিতিক দৈর্ঘ্য? তোমরা জানো, নিশ্চয়ই বুঝতে পারছো যে সবসময় জ্যামিতিক দৈর্ঘ্যটা বড় হবে, চৌম্বক দৈর্ঘ্যটা ছোট হবে। তো এই জাতীয় প্রশ্ন এসে থাকতে পারে। আর কি আসে,
চুম্বকিত বলয়ে মেরুর সংখ্যা কয়টি? তো এই জাতীয় বিভিন্ন বলয় আকৃতির যে চুম্বক তাদের কটা মেরু থাকবে? তো চুম্বকের সাধারণত দুটিই মেরু থাকে, তা যে আকারেরই হোক, কিছু স্পেশাল এক্সেপশন ছাড়া, বুঝেছো? তো এখানেও কিন্তু উত্তর 2 হবে, চুম্বকিত বলয়ে মেরুর সংখ্যা 2টি। ঠিক আছে, এবার আলোর ধারণা থেকে আমরা প্রশ্ন দেখব। আলো থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে, তো যে আলো থেকে যে প্রশ্ন আসে তা খুবই সহজ। ক্লাস 7-এর বইতে যে আলো যে জায়গাটা ছিল, সেই জায়গাটা যারা ভালো করে পড়েছিল বা মনে থাকে যদি তোমাদের, অথবা একবার যদি চোখ বুলিয়ে নাও, তাহলেই কিন্তু এই প্রশ্নগুলো পেরে যাওয়া যায়। খুব সহজ প্রশ্ন আছে, কীরকম দেখো, বলেছে আলোর কোন ধর্মটি প্রাকৃতিক ঘটনা যা রামধনু সৃষ্টির কারণ? তা তোমাদেরকে বলতে হবে, দেখো, প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ নাকি অপবর্তন। নিশ্চয়ই তোমরা জানো, ক্লাস 7-এর বইতেই এগুলো আছে। আলোকরশ্মি দর্পণের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? ঠিক আছে, আবার আলোকরশ্মি দর্পণের উপর লম্বভাবে আপতিত হলে চ্যুতি কোণের মান কত হবে? তো এই চ্যুতি কোণের অঙ্ক আমি কিন্তু করিয়েছি, যারা দেখোনি আমি আবারও বলছি, তোমরা প্লেলিস্টে গিয়ে প্লেলিস্টে আমি যে এই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নাও, তোমরা এই ধরনের অঙ্কের উত্তর খুব সহজেই করে ফেলতে পারবে। ঠিক আছে, আবার প্রশ্ন আসে, শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত? এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কিন্তু আলোর বেগের সমান, তাই আমি এটা আলোর চ্যাপ্টারেই দিলাম প্রশ্নটা। ঠিক আছে, এটা 3 × 10⁸ মিটার/সেকেন্ড উত্তর হয় বন্ধুরা। তো এই ধরনের প্রশ্ন জেনে রাখো, কারণ অনেক প্রশ্ন রিপিট হয় তোমাদের। তো সেগুলো কিন্তু তোমরা যদি এই সাজেশনের প্রশ্নগুলো যদি মনে রাখো, প্রশ্ন রিপিট হয়ে গেলে তোমরা সঙ্গে সঙ্গেই করে ফেলতে পারবে। তাই বলবো, তৈরি করে ফেলো, এই জায়গাগুলো একটু ভালো করে চোখ বুলিয়ে নিও। শুধু আমি যে কটা প্রশ্ন বলছি তাই নয়, এগুলো তো গুরুত্বপূর্ণই, এ সম্পর্কিত বইয়েতে আরও দেখবে কিছু তথ্য থাকে, সেগুলো একটু চোখ বুলিয়ে নিও, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, এবার তড়িৎ প্রবাহের প্রাথমিক ধারণা থেকেও প্রশ্ন এসে থাকে বন্ধুরা। কীরকম প্রশ্ন দেখো, এখান থেকে এসে থাকে রোধের একক কী, এই জাতীয় প্রশ্ন। তাহলে রোধ ব্যাপারটা কি তোমরা একটু পড়ে নিও। ঠিক আছে, নিচের কোনটি অন্তরক পদার্থ? যেমন বলা আছে, দেখো, তামা, ইবোনাইট, লোহা, জার্মেনিয়াম। তো এই ধরনের প্রশ্ন এসে থাকে, তোমাদেরকে এই 4টা অপশনের মধ্যে খুঁজে নিতে হবে কোনটি অন্তরক পদার্থ। এখানে উত্তর হবে ইবোনিয়াম। আর বন্ধুরা জেনে রেখো, জার্মেনিয়াম কিন্তু একটা অর্ধপরিবাহী। তো তোমরা তাহলে কি পড়বে? অন্তরক পদার্থের উদাহরণ পড়বে কিছু, কোনগুলি ভালো সুপরিবাহী, তাপ ও তড়িতের সুপরিবাহী কোনগুলো, সেগুলো পড়বে। কোনগুলো তাপ ও তড়িতের কুপরিবাহী, সেগুলো পড়বে। আর কোনগুলি অর্ধপরিবাহী, সেই উদাহরণগুলো ভালো করে পড়ে নেবে। ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু তড়িতের সুপরিবাহী কুপরিবাহী আলাদা করে দিলাম না, কিন্তু তড়িতের সুপরিবাহী পদার্থ থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। 4টা অপশান দিয়ে বলবে কোনটি তড়িতের সুপরিবাহী, বা কোনটি তড়িতের কুপরিবাহী এরকম, বা কোনটি অন্তরক পদার্থ মানেই তড়িতের কুপরিবাহী, অন্তরক মানেই যারা তড়িৎ পরিবহন করে না। তো এই ধরনের তড়িতের সুপরিবাহী কুপরিবাহী থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। শর্ট কোশ্চেন দেখে নেও ভালো করে উদাহরণগুলো। ঠিক আছে বন্ধুরা, এছাড়াও তড়িৎ থেকে আরও কিছু কিছু জিনিস ছোটোখাটো জেনে রাখতে হয়, যেমন বর্তনীতে প্রবাহ মাত্রা মাপার যন্ত্রের নাম কি, বর্তনীর বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম কি, ফিউজ তারের উপাদান কি। ঠিক আছে, একটা পরিবাহী, এবার ছোটোখাটো অঙ্ক এসে থাকে যা ওহমের সূত্র কাজে লাগিয়ে করা যায়। ওহমের সূত্র হচ্ছে V = I × R, যেখানে V হচ্ছে বিভব প্রভেদ, I হচ্ছে প্রবাহ মাত্রা, আর R হচ্ছে রোধ। ঠিক আছে বন্ধুরা, তো কী রকম অঙ্ক আসতে পারে দেখো, একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ দেওয়া থাকলো 10 ভোল্ট, তাহলে ভি পেয়ে গেলে 10 ভোল্ট। যদি এর মধ্যে দিয়ে 1 মিলি অ্যাম্পিয়ারের প্রবাহ যায়, এই 1 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ মানে আয়ের জায়গায় বসাতে হবে তোমাকে, এটা 1 মিলি অ্যাম্পিয়ার আছে, এটাকে অ্যাম্পিয়ারে পরিবর্তন করে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তো মিলি অ্যাম্পিয়ার মানে 10 কত তোমরা জানো, আমি আর বলছি না এই ভিডিওতে, এই অঙ্ক আমি করিয়ে দিয়েছি এই ধরনের, তোমরা দেখে নিও। আর এইগুলো তোমরা করেছো। তো এই আয়ের জায়গায় 1 মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে পরিবর্তন করে বসাতে হবে, তাহলে তোমরা 8টা বের করে নিতে পারবে সমাধান করে, তাহলে রোধ কত সহজেই পেয়ে যাওয়া গেল। দেখো, এরকম ছোট্ট একদম মুখোমুখি অঙ্ক হয়ে যাবে। এছাড়া একটা শর্ট প্রশ্ন আছে যেটা তোমরা জেনে রেখো, যে তড়িৎচালক বলের একক কী। ঠিক আছে, এই প্রশ্নগুলো একটু জেনে রেখো, আর এই জায়গাগুলো একটু ভালো করে দেখে নিও। এরপর তেজস্ক্রিয় পদার্থের ধারণা, তেজস্ক্রিয়তা জিনিসটা কি, এগুলো একটু দেখে রেখো, ভালো করে পড়ে নিও। কয়েকটা তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ খুব ভালো করে জেনে নিও। বলেছে কোনটি তেজস্ক্রিয়, যেমন দেখো, উদাহরণ জানা থাকলেই তোমরা করতে পারবে যে কোনটি তেজস্ক্রিয় পদার্থ। উদাহরণ দিয়েছে C614, He24, হ্যাঁ, O816 আর N714। তাহলে তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ তোমাদের যদি জানা থাকে, বা তেজস্ক্রিয়তা জিনিসটা কী তোমরা যদি পাঠ্য বই পড়ে থাকো, তাহলে এই প্রশ্নের উত্তর করা কোনো ব্যাপার নয়, সেকেন্ডের কাজ। এরপর সূর্যের বিপুল শক্তির উৎস কী। ঠিক আছে, আমি এটা তেজস্ক্রিয়তার সাথেই দিয়েছি, কারণ সূর্যে যে বিপুল পরিমাণে শক্তি পৃথিবীতে আসে, সেই শক্তি উৎপন্ন হয় কোথার থেকে, কী জন্য। ঠিক আছে, এই জন্য সূর্যের মধ্যে এক ধরনের বিশেষ বিক্রিয়া ঘটে, এবং সেই বিক্রিয়াটা অনেকটা তেজস্ক্রিয় বিক্রিয়ার সাথে তুলনা করা চলে। ঠিক আছে, আমি বলেই দিই তোমাদেরকে, সূর্যের যে বিপুল শক্তির উৎস, তার জন্য নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়া ঘটে সূর্যের মধ্যে, বুঝেছো। এরপরে যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো জলের চাপ এবং জলের ঘনত্ব ও স্ফুটনাঙ্ক সংক্রান্ত ধারণা। এই জায়গাটা থেকে কিন্তু তোমাদের
কোনো বছর দুটো কি তিনটে পর্যন্ত শর্ট কোশ্চেন এসে থাকে। অর্থাৎ এই জলের চাপ এবং জলের ঘনত্ব স্ফুটনাঙ্ক সংক্রান্ত জিনিসগুলো তোমরা যদি পড়ে রাখো, তোমরা একটা শর্ট কোশ্চেন পাবে একদম মোটামুটি নিশ্চিত থাকতে পারো। এটা কিন্তু কোনো বছরে দুটো তিনটে পর্যন্ত শর্ট কোশ্চেনে এসেছে। তো কীরকম প্রশ্ন আসে, বাঁধের নিচের দেওয়াল চওড়া করা হয় কেন? ঠিক আছে, কারণ জলের চাপ বেশি হয় বলে ওই জায়গাতে। ঠিক আছে, কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? ঠিক আছে, এগুলো তোমরা একটু জেনে নিও। কিছুই নেই, চাপ বৃদ্ধি করতে বরফের গলনাঙ্কের কী পরিবর্তন হয়? যদি চাপ বাড়াই আমরা, তাহলে বরফের গলনাঙ্কের কী পরিবর্তন হবে? কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? ঠিক আছে, এটা তোমরা নিশ্চয়ই জানো, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। 0 ডিগ্রি। এবার দেখো কিছু অঙ্ক ইদানিংকালে আসছে, যেটা আগে আসতো না, কিন্তু এখন অঙ্ক আসছে। তো এই ধরনের ছোটোখাটো অঙ্ক ক্লাস 7-এ তোমরা এই ধরনের অঙ্ক করেছো। দেখো কীরকম অঙ্ক, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে কত তাপ লাগবে? ঠিক আছে, আমি আবার পড়ছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে কত তাপ লাগবে? ঠিক আছে, তাহলে এটা করতে গেলে কী কাজে লাগবে না, H=mst এই সূত্রটা কাজে লাগবে। ঠিক আছে, আর কি কাজে লাগবে না, বরফ গলনের লিনতাপ কাজে লাগবে। এইটা কিন্তু উল্টোভাবেও দিতে পারতো, যদি বলতো যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে কত তাপ লাগবে, তাহলে কিন্তু একইভাবে অঙ্কটা হতো। সেখানে কি কাজে লাগতো তোমার, এখানে যেমন বরফ গলনের লিনতাপ লাগছে, সেখানে জলের বাষ্পীভবনের লিনতাপ কাজে লাগতো। তাহলে এই গলনের লিনতাপ, বাষ্পীভবনের লিনতাপ, এগুলো জেনে রেখো, বই থেকে পড়ে নিও, একবার দেখে নিও, মনে রেখো এইগুলো। ঠিক আছে, এবার যেটা খুব গুরুত্বপূর্ণ, প্রায়শই একটা কোশ্চেন এসে থাকে, সেটা হচ্ছে শুষ্ক বরফ সংক্রান্ত ধারণা। শুষ্ক বরফ থেকে কিন্তু একটা কোশ্চেন প্রায় প্রত্যেক বছরই আসে। তো এটা তোমরা করলে মোটামুটি একটা কোশ্চেন পাবে, কিছু না, বেশি কিছু জানার দরকার নেই। শুষ্ক বরফ জিনিসটা কি একটু বই থেকে পড়ে নিও। আর শুষ্ক বরফের উষ্ণতা বিভিন্ন স্কেলে, কেলভিন স্কেলে, সেন্টিগ্রেড স্কেলে, ফারেনহাইট স্কেলে কত হতে পারে, এগুলো তোমরা একটু জেনে রেখো। ঠিক আছে, এবার কিছু গুরুত্বপূর্ণ আণবিক সংকেত থেকে কিন্তু প্রশ্ন আসে একদম। আণবিক সংকেত কয়েকটা আসে, হ্যাঁ, দুটো পর্যন্ত এসেছে কোনো বছরে। হ্যাঁ, তো আণবিক সংকেত তোমরা কিছু মনে রেখো, যেমন এখানে অ্যালুমিনিয়াম সালফাইডের আণবিক সংকেত কী, এই ধরনের। ক্লোরোফর্মের রাসায়নিক সংকেত কী, সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত কী। তো এই আণবিক সংকেত তোমরা জেনে রাখলে একটা কোশ্চেন পেতে পারো। তো ভালো করে আণবিক সংকেতের জায়গাটায় কিছু আণবিক সংকেতের উদাহরণ মনে রাখবে, অন্য কিছু জানার দরকার নেই। কিছু আণবিক সংকেত, গুরুত্বপূর্ণ আণবিক সংকেত ভালোভাবে, এই তিনটে তো অবশ্যই, এছাড়াও এই জাতীয় কিছু তোমরা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, তোমাদেরকে আর জানতে হবে যে উভধর্মী অক্সাইড, অম্লগ্রাহিতা এবং ক্ষারগ্রাহিতা, এই জিনিসগুলো সম্পর্কে একটু দেখে রেখো পাঠ্য বই থেকে। এগুলো কিন্তু পাঠ্য বই থেকে পড়তে হবে, কারণ এগুলো একটু সংজ্ঞার ব্যাপার আছে, একটু ধারণার ব্যাপার আছে। অম্লগ্রাহিতা, ক্ষারগ্রাহিতা জিনিসটা কি আমি ভিডিওতে বুঝিয়েছি, যারা দেখোনি তারা আমার ভিডিও যদি দেখে থাকো বুঝতে পারবে, আমি ক্ষারগ্রাহিতার অঙ্ক, অম্লগ্রাহিতার অঙ্ক করে দিয়েছি। যেমন এখানে একটা দিয়েছে, কোনটি উভধর্মী অক্সাইড, K2O, Na2O, Al2O3 আর CO2, এর মধ্যে তোমাকে বাছতে হবে। তাহলে তোমাকে উভধর্মী অক্সাইডের উদাহরণ জানতে হবে, আর উভধর্মী অক্সাইড জিনিসটা কী তা জানতে হবে, জানলেই করতে পারবে। তাহলে তোমরা বই থেকে উভধর্মী অক্সাইডের জায়গাটা পড়ে কী উদাহরণ আছে পড়ে নিও ভালো করে। আর বলেছে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের অম্লগ্রাহিতা কত। ঠিক আছে, তাহলে এর জন্য তোমাকে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সংকেত জানতে হবে, আর অম্লগ্রাহিতার সংজ্ঞা জানতে হবে। ঠিক আছে, তো আমি আমার ভিডিওতে বিস্তারিতভাবে বলেছি, তাই এ নিয়ে আমি আর সময় নষ্ট করছি না। তোমরা বই থেকে দেখে নিও, এবং না বুঝতে পারলে আমার ভিডিওতে অবশ্যই দেখে নিও। এবার বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া এবং উত্তাপের ফলে বিয়োজন বিক্রিয়া, তার থেকে প্রশ্ন আসে। আমি এখানে উত্তাপের ফলে বিয়োজন বিক্রিয়াটা আলাদা করে বলেছি, কারণ এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু প্রায়শই আসে। উত্তাপের ফলে বিয়োজন থেকে একটা প্রশ্ন এসে থাকে প্রায়শই, সেই জন্য আমি আলাদা করে এই জায়গাটার উল্লেখ করেছি। দেখো কীরকম প্রশ্ন আসতে পারে, যেমন দেখো, লেড নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কোন মৌলটি পাওয়া যায়। ঠিক আছে, তো এই জাতীয় প্রশ্ন। ঠিক আছে, উত্তপ্ত করলে কি হবে, ভেঙে যে একটা যৌগকে উত্তপ্ত করলে তা ভেঙে গিয়ে কী কী মৌল পাওয়া যাবে, সেগুলো বইতে দেখবে কয়েকটা উদাহরণ আছে, সেই উদাহরণগুলো গুরুত্বপূর্ণ, মনে রাখবে। আর কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া এই জাতীয়, যেমন Zn+H2SO4, এটা বিক্রিয়া করলে ZnSO4 প্লাস কি উৎপন্ন হবে, এখানে হবে হাইড্রোজেন, এটা প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে। তো এই জাতীয় কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া তোমরা মনে রেখো, কারণ এই বিক্রিয়া একটা দিয়ে দিতে পারে, বুঝেছ। এছাড়াও রাসায়নিক বিক্রিয়া থেকে অঙ্ক আসতে পারে ছোট ছোট, কীরকম দেখো, যে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে অতিরিক্ত লঘু HCl এর সঙ্গে কতটা পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া ঘটাতে হবে। তো এই জাতীয় ছোটোখাটো অঙ্ক আসতে পারে। এই অঙ্কটা কিন্তু আমি অলরেডি করিয়ে দিয়েছি, আবারও বলছি, যারা দেখোনি তারা প্লিজ ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক থেকে দেখে নাও, কারণ গুরুত্বপূর্ণ কিন্তু এই অঙ্কটা। ঠিক আছে, আমি আবার বলছি, 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে অতিরিক্ত লঘু HCl এর সঙ্গে কতটা পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া ঘটাতে হবে। অঙ্কটা করতে গেলে কিন্তু লঘু HCl এর সঙ্গে, হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়, অর্থাৎ বিক্রিয়াটা তোমাদেরকে জানতে হবে। তাই বলছি, কিছু এই ধরনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া তোমাদেরকে মনে রাখতে হবে। আর বন্ধুরা, তোমাদেরকে ধাতুর সক্রিয়তা শ্রেণী
এটা কিন্তু জেনে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। ধাতু সক্রিয়তা শ্রেণী আছে, আমি তোমাদেরকে আমিও দেখিয়েছি, আর বইয়েতেও আছে, প্রায় প্রত্যেকটা বই, সব বইয়েতেই আছে স্ট্যান্ডার্ড, কোনো সমস্যা নেই। এটা তোমরা মুখস্থ মনে রাখতে পারো, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে মাঝে সাঝেই। যেমন ধরো কোন ধাতুটি বেশি সক্রিয় বলে 4টে তোমাকে অপশন দিয়ে দিল, তোমরা ধাতু সক্রিয়তা শ্রেণী যদি না জানো তাহলে এই প্রশ্নটি করতে পারবে না, বুঝেছো? কপার, পটাশিয়াম, লোহা আর জিঙ্ক, এদের মধ্যে কোনটি বেশি সক্রিয়? তুমি সক্রিয় শ্রেণী জানলেই এই প্রশ্নের উত্তর করতে পারবে, ধাতু সক্রিয়তা শ্রেণী। ঠিক আছে? এবার বন্ধুরা, এই জীবাশ্ম জ্বালানি এবং দূষণ সৃষ্টিকারী জ্বালানি কী, তার উদাহরণ সহ তোমরা পড়ে রেখো। আমি এ নিয়ে আর বিস্তারিত কিছু বলছি না, এগুলো খুব সহজ। তোমরা বই থেকে উদাহরণ শুধু কোনগুলি জীবাশ্ম জ্বালানি, কোনগুলি দূষণ সৃষ্টিকারী জ্বালানি, এরকম বেশ কিছু উদাহরণ পড়ে রাখবে। কয়েকটা জ্বালানির নাম দেবে, দিয়ে বলবে এদের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি, বা কয়েকটা জ্বালানির নাম দিয়ে বলবে এদের মধ্যে কোনটি দূষণ সৃষ্টিকারী জ্বালানি, তোমাকে চিহ্নিত করে বার করতে হবে। শুধু উদাহরণ মনে রাখলেই করতে পারবে। এবার কার্বনের রূপভেদ থেকে ইদানিংকালে কিন্তু প্রশ্ন আসছে, তাই কার্বনের রূপভেদের জায়গাটা এটা কিন্তু একটু বেশ কঠিন, মানে অনেক কিছু মনে রাখতে হয় এই জায়গাটাতে, কঠিন কঠিন কিছু নাম আছে। এবং কার্বনের উপভেদের জায়গাটা একটা ছকের মতো আছে, দেখো পাঠ্য বইতে তোমরা। তো এই জায়গাটা ভালো করে পড়ে রেখো, বিভিন্ন ধরনের উপভেদগুলো, এবং তাদের একটা করে উদাহরণ মনে রাখবে অন্তত। উদাহরণগুলো ভালো করে মনে রাখতে হবে, কারণ উদাহরণ থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তোমাদেরকে চিহ্নিত করতে হবে কীরকম প্রশ্ন আসে। দেখো, কোনটি কার্বনের উপভেদ নয়? কার্বোজেন, কোক, গ্যাস কার্বন নাকি ফুলেরিন? ঠিক আছে, তাহলে তোমরা যদি উদাহরণ না জানো কার্বনের উপভেদগুলোর বিভিন্ন ধরনের, এই প্রশ্নের উত্তর করতে পারবে না। আর উদাহরণগুলো যদি জানা থাকে তাহলেই তুমি বুঝে ফেলতে পারবে যে কোনগুলো কার্বনের উপভেদের মধ্যে পড়ছে আর কোনটা নয়, সেটা বাদ চলে গেল, সেটাই উত্তর হয়ে যাবে। বুঝেছো? তো কার্বনের উপভেদের জায়গাটা ভালো করে পড়ে নাও। আচ্ছা, এছাড়াও কয়েকটা জায়গা বন্ধুরা বিক্ষিপ্তভাবে এসেই থাকে প্রশ্ন প্রায়ই। তো এই জায়গাগুলোর আমি বলে দিচ্ছি তোমাদেরকে। কীরকম দেখো, কোন যৌগে কী কী মৌল আছে, অর্থাৎ কি যৌগের সংকেত তোমরা যদি জানো। আমি আবার আলাদা করে বলেছি এই কারণেই, আমরা যৌগের সংকেত নিয়ে আলাদা করে আলোচনা করেছি, তবুও বলছি। যৌগের সংকেত যদি জানো তাহলেই তোমরা বলে ফেলতে পারবে কোন যৌগে কী কী মৌল আছে। যেমন মার্বেল পাথরে উপস্থিত মৌলগুলি কী কী, তুমি যদি মার্বেল পাথরের সংকেত জানো তাহলেই কিন্তু করে ফেলতে পারবে। ঠিক আছে? লেড পেন্সিলে কী আছে, এই প্রশ্নটা আলাদা করে দিলাম কারণ এই প্রশ্নটা অনেকবার এসেছে বলে। লেড নাইট্রেট, আয়রন সালফাইড, গ্রাফাইট নাকি ফসফরাস? ঠিক আছে? লেড পেন্সিল শুনে যেন লেড নাইট্রেটে যদি দাগ করে দাও তাহলেই কিন্তু ভুল হয়ে যাবে বন্ধুরা। লেড পেন্সিলে কিন্তু গ্রাফাইট আছে, উত্তর হয়ে যাবে অপশান সি। এটা কিন্তু একটা বেশ ভালো প্রশ্ন। আমি তো আগেই বলেছিলাম, তবু আরেকবার বলে দিচ্ছি। তাপ ও তড়িতের সুপরিবাহী পদার্থের উদাহরণ, আর অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ, তাপ ও তড়িতের কুপরিবাহী পদার্থের উদাহরণ, এগুলো কিন্তু তৈরি রাখবে। আচ্ছা, গ্রিন হাউস গ্যাস উদাহরণ সহ মনে রাখবে। জৈব গ্রিন হাউস গ্যাস কোনগুলো, কোনগুলো জৈব গ্রিন হাউস গ্যাস নয়। ঠিক আছে? যেমন প্রশ্ন আসে একটি জৈব গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও। কে? মিথেন নাকি CO2 নাকি NO2 নাকি CO? এদের মধ্যে কোনটি জৈব গ্রিন হাউস গ্যাস? তো তোমরা পড়ে রাখো জৈব গ্রিন হাউস গ্যাস কী, গ্রিন হাউস গ্যাস কোনগুলো, তার মধ্যে কোনটা জৈব কোনটা জৈব নয়, এইগুলো ভালো করে মাথায় বুঝে পড়ে নিও। যৌগের রাসায়নিক সংকেত থেকে যোজ্যতা নির্ণয় কীরকম, না এরকম একটা রাসায়নিক সংকেত দিয়ে দেবে, যেমন Mg3PO4 এখানে দেওয়া আছে, দিয়ে বলেছে PO4 এর যোজ্যতা কত। ঠিক আছে? তাহলে কী হয়, যোজ্যতার অদলবদল হয়, তো এখানে PO4 এর যোজ্যতা হয়ে যাবে 3, ম্যাগনেসিয়ামের যোজ্যতা হয়ে যাবে এই 2টা। ঠিক আছে? কোনটি, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জায়গাটা মনে রাখবে। তড়িৎ বিশ্লেষণ কী? ঠিক আছে? কয়েকটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ, যেমন চিনি দ্রবণ, গলিত গ্লুকোজ, গলিত NaCl, ইথানল। তো তড়িৎ বিশ্লেষণের জায়গাটা ভালো করে পড়ে রেখো। তো বন্ধুরা, এই ছিল মোটামুটিভাবে যে গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, আমি তোমাদেরকে ভৌতবিজ্ঞানের বলে দিলাম। তো তোমরা এই জায়গাগুলো অন্তত একটু বেশি ভালো করে দেখে যাবে। পারলে তো গোটা পাঠ্য বই পড়ো, সেটা পড়লে তো খুবই ভালো। পরীক্ষার আগে তো গোটা বইটা পড়ে শেষ করে ফেলা সম্ভব নয়, তাই জন্যই আমি তোমাদেরকে সাজেশন দিলাম যে এই জায়গাগুলো তোমরা যদি একটু বেশি ভালো করে পড়ে রাখো, এই পরীক্ষার আগের সময়টা রিভাইজটা ভালো করে করো, তাহলে এইখান থেকেই তোমাদের প্রশ্ন কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা সর্বাধিক আছে। তাহলে তোমাদের পরীক্ষাতে সুবিধা হবে। তো তোমাদের ভিডিওটা থেকে তোমরা উপকৃত হয়েছো, এই আশা রেখে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করেছি। বন্ধুরা, ভিডিওটা একটা লাইক করে দিতে একদম ভুলবে না, কারণ এই ভিডিওটা বানাতে অনেক পরিশ্রম করতে হয়েছে। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে, ভিডিওটা শেয়ার করবে, করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে আমি এরকম ভিডিও বানাতে উৎসাহ পাই। আর বন্ধুরা, প্লিজ লাইক করবে, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও তাও কমেন্ট সেকশনে জানাবে। এই ভিডিও সম্পর্কে তোমাদের কিছু বলার থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। ধন্যবাদ বন্ধুরা, সঙ্গে থাকো, আবারও শীঘ্রই ফিরে আসবো আমরা। থ্যাংক ইউ।